আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। ফাইনাল মডেল টেস্ট অলরেডি সব জায়গায় চলমান, কারো প্রিপারেশন শেষ, রিভিশন চলমান, কেউ মাত্র প্রিপারেশন শেষ করছো, রিভিশন এন্টার করছো, আবার কেউ হয়তো রিভিশন শুরু করছো বাট এখনো ফ্লো ধরতে পারোনি, বাট মডেল টেস্ট কিন্তু তার জায়গায় অনগোয়িং। এখন একটা হজবরলা টাইপের সিচুয়েশন এবং এর মধ্যেই হচ্ছে তোমাকে সবকিছু মেনটেন করতে হচ্ছে। এখন এই ক্ষেত্রে না একটা কমন প্রবলেম যেটা হয়, আমরা যে মডেল টেস্টগুলো দিচ্ছি আমরা সেটা প্রপার ইউজ করতে পারি না। আমাদের মডেল টেস্ট দেওয়ার বেলা কমন একটা মাইন্ড টেস্ট থাকে, আমি 100তে পরীক্ষা দিতেছি, আমার ডিএমসি টার্গেট 80-র উপর পাইতে হবে, 80-র উপর পাইছি মানে আমি ভালো স্টুডেন্ট, 80 নিচে পাইছি মানে আমি খারাপ স্টুডেন্ট। এই টাইপের একটা হচ্ছে মাইন্ডসেট চলে আসে। বা হচ্ছে আমি জানি কাটমার্ক 70, আমি কাটমার্কে 70-এর উপরে পাইছি তার মানে মোটামুটি সেফ, আমার 70 আসছে না, আমি 50 পেয়েছি, 60 পেয়েছি, তার মানে হয়তো আমি চান্স পাবো না। অনেক রকম থটস আসে। সো মডেল টেস্ট নিয়ে কথা বলতে গেলে আসলে এক ভিডিওতে সবকিছু বলা পসিবল না। আপাতত আমি এই ভিডিও জাস্ট এই একটা টপিক নিয়ে আসবো যে তুমি হয় প্রিপারেশন নিতেছো, রিভিশন এখনো শুরু করনি, অথবা রিভিশন সবে মাত্র শুরু করছো, 1-2 দিন হয়েছে, অথবা তুমি 1 সপ্তাহের মতো আছে রিভিশন ফেজে আসো। সবার জন্যই আমার একটা কমন ভিডিও যে তুমি এখন যে মডেল টেস্টের মধ্যে এন্টার করছো, তুমি যে এখন মডেল টেস্ট দিচ্ছ, এই মডেল টেস্টের বেস্ট ইউজ কিভাবে করবা। মডেল টেস্ট তো সবাই দিবে, বাট তুমি কতখানি ফলপ্রসূ হবা, এই আউটপুটটা বেস্ট উপায় তুমি কিভাবে বের করতে পারো, কি কি জিনিস খেয়াল রাখতে পারো, সেইগুলো জিনিস নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, তো আসলে শুরু করি। এবং এখানে একটা ব্যাপার কি, এই যে যেগুলো নিয়ে কথাবার্তা বলবো এইগুলো না আসলে তুমি যেখানেই মডেল টেস্ট দাও না কেন, নিজের থেকে এই কাজগুলো না করলে তোমার মডেল টেস্ট তোমাকে কখনো ইমপ্রুভ করতে হেল্প করবে না। লাইক এটা হচ্ছে একটা জেনারেলাইজড গাইডলাইন বলতে পারো যে তুমি কিভাবে মডেল টেস্টের বেস্ট ইউজ করতে পারো এবং তোমার প্রিপারেশনকে ইমপ্রুভ করতে পারো। এক্স্যাক্ট কোন মার্ক অনুযায়ী কোন টিপস বা কোন মার্ক অনুযায়ী কোন কাজটা করলে ভালো হয় সেটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, বাট এই ভিডিওটা বললাম তো সবার জন্য, যার প্রিপারেশন এখনো শেষ হয়নি, এখান থেকে শুরু করে যার একটা ডিভিশন অলরেডি শেষ, সে পর্যন্ত প্রত্যেকে হেল্পফুল হবে। সেটা হচ্ছে প্রথম কাজ, তোমার মডেল টেস্ট দেওয়ার প্রথম ও প্রধান কাজ, স্পট দ্য উইকনেস। তুমি জানো তোমার কনফিডেন্স আছে, তুমি জৈব যৌগের বেনজিন, টলুইন এই জায়গা খুব ভালো মতো পারো, কিন্তু যখন টলুইনের প্রস্তুতি তোমাকে দেওয়া হয় অ্যাসিটিলিন থেকে, ইথাইন থেকে, তুমি দেখা যায় বিক্রিয়ার প্রভাবক ভুল করো বা টেম্পারেচার ভুল করো। তার মানে তুমি হয়তো জানো, আমি উদাহরণস্বরূপ বললাম, তুমি হয়তো জানো, তুমি হয়তো মনে করতেছো যে আমি এই টপিক খুব ভালো মতো পারি, এই টপিকে আমার কোনো দুর্বলতা নাই, বাট ওয়েন ইট কামস টু এক্সাম তোমার ওই এক্সাক্ট টপিকটাই ভুল হইতেছে। তুমি যে টপিককে জানতা না যে এই টপিক আমার ভুল হয়ে গেছে, এই টপিক তো আমি পারি, ওই উইকনেসগুলা স্পট করার জন্য হচ্ছে মডেল টেস্ট। এই ভুল যেন তুমি এক্সাম হলে গিয়ে না করো। লাইক তুমি জানতা যে আমি চ্যাপ্টার পারি, আর এক্সাম হলে যাওয়ার পর দেখছো তোমার চ্যাপ্টারটা পড়া মনে পড়তেছো না, চ্যাপ্টারের কোশ্চেন তুমি পারতেছো না, তোমার জন্য রীতিমতো বিগ ডিসঅ্যাডভান্টেজ এই জিনিসটা। তো ওইটা তুমি এক্সাম হলে আবিষ্কার করা, এটা একটা ভয়াবহ ব্যাপার না। ওই জিনিসটা থেকে যেন তুমি বের হয়ে আসতে পারো, তুমি যেন তোমার উইকনেস আগের থেকেই জেনে সেই উইকনেস গুলাকে রিপেয়ার করতে পারো। সেই রিপেয়ার করা জায়গাগুলো কোথায় রিপেয়ার করব, কোনটা রিপেয়ার করব, সেই রিপেয়ারিং স্পটগুলো চেনা হচ্ছে মডেল টেস্টের উদ্দেশ্য। তুমি বায়োলজি পেপার ফাইনাল দিছো, বোটানি পেপার ফাইনাল দিছো, তোমার ভুলগুলা বেরিয়েছে, এই সেম ভুলগুলা ভাই, এই সেম ভুলগুলা যদি অফলাইন, আমি বারবার আমার প্রত্যেক ভিডিওতে বলি, যদি অফলাইন থাকে পেপারটা নাও, অফলাইনের মধ্যে ওই অফলাইনের কোয়েশ্চেনটার মধ্যে তুমি দাগাও, হাইলাইটার দিয়ে দাগাও কোয়েশ্চেনগুলো, যেগুলো ভুল গেছে ওগুলা, কোনগুলো ভুল গেছে ওগুলো দাগাও, এবং সঠিক অ্যান্সারটাও দাগাও। যেটা তুমি কনফিউজ, যেটা তুমি পারোনি, না দাগায় আসছো, লাইক তুমি 98 নাম্বারটা দাগাইতে পারো না, তোমার অ্যান্সার মনে নাই, তুমি কনফিউজড, তুমি দাগা রাখো, সঠিক অ্যান্সারটা দাগা রাখো, তুমি ওই পেপারটা উঠে রাখবা, জুলজিও দিবা, পেপার ফাইনাল দিবা, ওই পেপারটা উঠায় রাখবা, অনলাইন হলে স্ক্রিনশট নিয়ে রাখবা, আর অনলাইন অফলাইন যেটাই হোক, এই শুধু পেপার দাগা রাখলে হবে না, ওই সেম জিনিসটা বইয়ে পুরাপুরি ডিফারেন্ট একটা হাইলাইটার দিয়ে দাগায় রাখবা। লাইক তুমি টিয়া কালার, সবুজ কালার হাইলাইটার ইউজ করো, সাপোজ ভুলগুলা কোন ইনফরমেশন, বইয়ের কোন লাইনটা ভুল করছো, ওইটা তুমি একটা পুরাপুরি ডিফারেন্ট কমলা রঙের একটা হাইলাইটার কিনে এনে ওই হাইলাইটার দিয়ে দাগাও। আমি আমার বইয়ে 3 কালার দিয়ে দাগাইতাম, একটা রাখতাম টিয়া কালার রেগুলার দাগানো লাইনের জন্য, একটা রাখতাম সবুজ কালার যেটা অলরেডি বিগত বছর আসছে সেগুলোর জন্য, আর আরেকটা রাখতাম কমলা, কমলা দিয়ে আমি দাগাইতাম যে লাইন আমি ভুল করছি বা যে লাইন আমি ভুলে যাবো। ইভেন আমি মেডিকেলে এখনো যে প্রিপারেশন নিয়েছি, আমার সামনে প্রফ, আমি এখনো হচ্ছে ওইভাবেই হচ্ছে দাগা দাগা পড়ি, ওই কমলা আর টিয়ার মিক্সচারে পড়ি। ঠিক আছে, তো এই জিনিসটা হেল্পফুল। কালারটা হচ্ছে তোমার মাথায় একটা অ্যালার্ম জায়গায় যায়, তুমি যখন আবার পড়তে যাবে তোমার মাথায় কালার দেখা মাত্র মনে আসবে এই জিনিস আমি অলরেডি কোশ্চেনে ভুল করছি, আমি আবার ভুল করতে পারি না, আমার টপিকটাই ভালো করে পড়তে হবে। বোটানি জুলজি দিলা, তারপর আবার এরকম কেমিস্ট্রি দিবা, ফিজিক্স দিবা, প্রত্যেকটা চ্যাপ্টারের উইকনেস স্পট করছো, নেক্সট ডিভিশনে তুমি উইকনেস নিয়ে পড়তেছো, যখন আবার তোমার বোটানি জুলজি মিলা বায়োলজি সাবজেক্ট ফাইনাল হবে, তখন তুমি কি করবা, তোমার রেগুলার ফুল রিভাইজ তো দিতে পারবে না, যা রিভাইজ দিতেছো, সাথে হচ্ছে এই যে এগুলার কোয়েশ্চেনগুলো আছে না,
এগুলোর যে কোশ্চেনগুলো আছে না, এফএমটি অলরেডি যেগুলো ভুল করছো সেই এফএমটির কোশ্চেনগুলো আবার দেখবা, বইয়ের জাস্ট দাগানোটা দেখবা, জাস্ট দাগানো পার্টগুলা হচ্ছে একটু পাতা উল্টা উল্টা দেখে যাবা। আর সাথে হচ্ছে তোমার প্রিভিয়াস মিস্টেক, তোমার ডেইলি, তোমার উইকলি, তোমার ওইগুলা যা যা মিস্টেক হইতো ওই মিস্টেকগুলো দেখবা। তুমি কখনোই পসিবল করতে পারবা না যে তুমি একদিনে পুরা সব বোটানি জুলজি সব দিয়ে গেছো। তুমি জাস্ট দাগানো যেগুলো তোমার মনে হয় উইকনেস, ওই দাগানো উইকনেসগুলো একটু উল্টায় যাও। এফএমটির যেগুলো কোশ্চেন তুমি সলভ করছিলে আগে সেগুলো হচ্ছে তুমি উল্টায় যাও। তোমার ডেইলি উইকলি যেগুলো ভুল করছে সেই ভুলগুলো তুমি উল্টায় যাও। আর রেগুলার যে রিভিশন, আমি যে রুটিন করেছি, তুমি সেই রুটিন অনুযায়ী রিভিশন করতে থাকো। রেগুলার রুটিনে ফিজিক্স পড়ছিলে ফিজিক্স পড়তে থাকো, ইংরেজিকে পড়ছিলে ইংরেজিকে পড়তে থাকো। বোটানি জুলজির জন্য ওই যে 3-4 ঘন্টা একটু টাইম দিছো, এনাফ, আর দরকার নেই। এই যে একটু কটা জিনিস দেখছো হয়ে গেছে। এই যে উইকনেস দেখে পরীক্ষা দিতে বসবা, তোমার এই জিনিসটা খুব হেল্প করবে। এবং এই জিনিসটা তোমার শুধু উইকনেস স্পট করতে না, তোমার আরেকটা জিনিস নির্ণয় করতে হেল্প করবে যে কোনো রকম প্রিপারেশন ছাড়া জাস্ট নিজের ভুলগুলা দেখছো, তুমি কিন্তু যেগুলা পারো সেগুলা দেখোনি। এর মানে যেগুলা তুমি আগে পড়ছো এখন পড়োনি, ওই জিনিসটা কতটুকু মনে আছে সেই লেভেলটা তুমি জাজ করতে পারবা। তোমার ভিতর নলেজটা রেসিডিউ কতটুকু আছে সেই রেসিডুয়াল নলেজটা তুমি জাজ করতে পারবা এই টেকনিকে আগাইলে। এক্স্যাক্টলি ঠিক যেটার আগে যে পরীক্ষা, আমি সেটার আগে পড়ে একদিন দেবো ভাই, যখন ফাইনাল মডেল টেস্ট, একদম মেডিকেল স্ট্যান্ডার্ড মডেল টেস্ট চলবে, 30 মার্ক কেমিস্ট্রি, 30 মার্ক হচ্ছে বায়োলজি, 25 মার্ক কেমিস্ট্রি, তারপর হচ্ছে 15 মার্ক ফিজিক্স, খুব সম্ভবত ফিজিক্সে তো মার্ক কমেছে। তো এই যে তোমার যে সবগুলো সাবজেক্টের উপর একটু একটু করে মার্ক রেখা ফাইনাল মডেল টেস্ট হবে, তুমি কোন সাবজেক্ট পড়ে যাবো ওই দিনে? কোন সাবজেক্ট? তুমি সব দিনে পুরো একদিনে কি মেডিকেল সিলেবাস শেষ করতে পারবা? নিয়ারলি কি এক্স্যাক্টলি ইম্পসিবল। রেসিডুয়াল নলেজ, তুমি যা তোমার মনে আছে, যা তোমার মাথায় অলরেডি বসে গেছে, তুমি সেটা নিয়ে এক্সামে বসবা। তোমার এই 1 মাসের কাজ হচ্ছে রেসিডুয়াল নলেজ ডেভেলপ করা। আমি যে রুটিনের ভিডিওটা বানাইছি, এই রুটিন আমি পোস্টও করছি ফেসবুকে, 2 জায়গায় দিছি। কেন? কারণ এই রুটিন সোললি বানানো রেসিডুয়াল ভলিউমের কথা চিন্তা করে, যে তুমি রুটিন যখন ফলো করবা তোমার মাথায় রেসিডুয়াল নলেজটা ডেভেলপ করবে। ভিডিওটা যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এখনো যদি ভিডিওটা ফলো করা শুরু করো, তুমি অ্যাটলিস্ট 3টা রিভাইজ শেষ করতে পারবে ইনশাল্লাহ। ফার্স্ট রিভাইজ থেকে শুরু করবা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় রিভাইজটা দিবা ভিডিওর, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। ওকে, রেসিডুয়াল নলেজ তুমি যত এইভাবে পড়বা তত হচ্ছে তোমার রেগুলার রিভাইজ তো দিতেছো, প্লাস হচ্ছে এরকম প্রতি এক্সাম শেষে রাতের বেলা হচ্ছে ওই এক্সামের ভুলগুলো দাগাবা। আর যখন ওই সেম টপিকের বড় এক্সাম আগামীতে হবে তখন হচ্ছে এই কয়েকটা জিনিস দেখে যাবা। তাতে হবে কি, তোমার ওই এক রিভিশনের ভিতরে এটা একটা শর্ট রিক্যাপ হইতেছে, পরীক্ষা রাখ দিয়ে মডেল টেস্টে রাখ দিয়ে ওই টপিকটা একটু শর্ট রিক্যাপ ভুলগুলো রিক্যাপ হইতেছে, তোমার উইকনেসও রিপেয়ার হইতেছে, রেসিডিউও বাড়তেছে। এরকম বাড়তে 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 দেখবা একটা পর্যায়ে 14-15 দিন যাওয়ার পর ডিসেম্বর শুরু হইতে হইতে তোমার মার্ক আস্তে আস্তে ইনক্রিজ শুরু হয়েছে, ভাই এখন ইনক্রিজ হচ্ছে না, ভয় পাও না, ট্রাস্ট দ্য প্রসেস, বিলিভ মাই ওয়ার্ডস, ইনশাল্লাহ বাড়বে। জাস্ট যেভাবে বলছো ভাবে আগাও। নিজের এক্সপিরিয়েন্স থেকে, আমার ইমিডিয়েট জুনিয়র যে ব্যাচ ছিল 24 ব্যাচ, তাদের এক্সপিরিয়েন্স থেকে, আমার ব্যাচমেটদের এক্সপিরিয়েন্স থেকে, আমার সাথে সব সিনিয়ররা সেকেন্ড টাইমার হিসেবে আমার ব্যাচে পরীক্ষা দিচ্ছে তাদের এক্সপিরিয়েন্স থেকে আমি এইগুলা নিয়ে আসছি। ইট ইজ নট অনলি মাই ওয়ার্ড। এবং ইভেন ভাই এই যে রাত্রেবেলায় কোশ্চেনের এটা দেখা, এটা আমার নিজের বুদ্ধি না। রেসিডুয়াল নলেজ এইটা যে বৃদ্ধি করার জন্য রুটিন, এই রুটিন আমার নিজে বানানো, বাট উইকনেস স্পট করার জন্য যে আলাদা হাইলাইটার ইউজ করা, এটা আমার নিজের বুদ্ধি না, এটা আমি আরেকজনের থেকে বুদ্ধি পাইছি। সেও চান্স পাইছে, আমিও চান্স পাইছি। সো আমি অনেকগুলা জিনিস একসাথে কম্বাইন করে তোমাকে দিচ্ছি, এইখানে তুমি একটা কম্বাইন্ড গাইডলাইন পাচ্ছ। সো ডোন্ট মিস এনি অফ দি পয়েন্ট। পাওয়ার অফ প্রিডিকশন এটা কি? পাওয়ার অফ প্রিডিকশন হচ্ছে তুমি 100টা কোশ্চেন যে এনকাউন্টার করতেছো, 100টার মধ্যে 100টাই তুমি 100% শিওর হবা না, 100টাই শিওর, এটা ইম্পসিবল। তো তোমার 100টার মধ্যে ধরো তুমি 70টা পারছো, বাকি 30টার মধ্যে কনফিউজ, বাকি 30টাকে না দেখা এসে পড়বা। এটা নিয়ে একটু কথাবার্তা বলবো। পাওয়ার অফ প্রেডিকশন, গেসিং সেন্স। ওই যে অনেক আছে না আন্তাজে দেখা, কিছু সময় দেখবা অনেকে বলে যে আমি আন্তাজে দেখার চান্স পাইছি, ভাই ওর কথা একদম মিথ্যা না, একদম ট্রু না, বাট একদম মিথ্যা না। পড়তে পড়তে জিনিসগুলো চর্চা করতে করতে একটা পর্যায়ে এমন একটা সেন্স দাঁড়ায় যায় তুমি যখন আন্তাজ করবো তোমার আন্তাজও সঠিক লাগবে। এবং ওইসব ক্ষেত্রে যখন কেউ এক্সাক্ট আনসার না জানে সে আন্তাজ করে দেখে আন্তাজ সঠিক হয়ে যায়। ঠিক আছে, লাইক আমি যে মডেলটা, আমি যে আমার এক্সাম দিয়েছিলাম মেডিকেল এক্সামটা, আমার এক্সামে কিন্তু আমি যে মার্কটা পাইছি এটা আমার 100% শিওরের মার্ক না, এখানে অনেকগুলা কনফিউশনের মার্ক আছে যেটা আমি এক্সট্রা পাইছি, ওটা নিয়ে আমি আলাদা পুরো আলোচনাই করবো। আমার মেডিকেল এক্সামের ফুল 1 ঘন্টা নিয়ে আমার আলাদা আলোচনা হবে ইনশাল্লাহ, আলাদা একটা মেডিকেলের ভিডিও দিব জাস্ট তোমাদের জন্য। ঠিক আছে, স্টে টিউনড। আপাতত হচ্ছে রেগুলার কথায় আসি। তুমি 70টা শিওর হয়ে দাগাইছো, বাকি 30টা তুমি শিওর না। এই 30টার ক্ষেত্রে কি করবা? এই 30টার মধ্যে যেটার তুমি কোনো অপশনই জানো না যে কোনটা সঠিক কোনটা ভুল, ভুলেও গেস করতে যাবা না।
তুমি খালি বুঝতে পারছো যে ডি নাম্বারটা হবে না, এ বি সির মধ্যে কোন একটা হবে, ভুলেও গেস করতে যাবে না। যদি একমাত্র দেখো এ আর বির মধ্যে কনফিউশন, বি আর সির মধ্যে কনফিউশন, এ আর ডির মধ্যে কনফিউশন, লাইক ডাবল অপশন কনফিউশন, তোমার ডাবল অপশনের মধ্যে দ্বিধা, হয় এইটা হবে নাইলে ওইটা হবে, 50-50 চান্স। এই 50-50 চান্সে তুমি রিস্ক নাও, এই 50-50 চান্সে তুমি খালি গেস করবে, 50-50 চান্সে তুমি আন্তাজে দাগাবা। কারণ এই ক্ষেত্রে হচ্ছে এমন একটা ব্যাপার ঘটে যেখানে তোমার প্রবাবিলিটি অনেক হাই থাকে যে তুমি খারাপ করবা না। লাইক তোমার সবচেয়ে ওয়ার্স্ট কেস সিনারিও কি হইতে পারে, তোমার সবচেয়ে ওয়ার্স্ট কেস সিনারিও কি হইতে পারে, তুমি 10টা গেস করছো, এই 10টার মধ্যে 10টাই ভুল, 10টার মধ্যে 10টাই ভুল, সেখানে তোমার মাইনাস কত যাবে, সেখানে তুমি 10 মার্ক পাইলে না, সাথে মাইনাস যাচ্ছে তোমার হচ্ছে 0.5 করে যদি আমি গুণ 0.25 করে যদি তুমি গুণ দিই 2.5 মাইনাস যাচ্ছে, -2.5। ঠিক আছে, আমি একটু অন্য কাল দিয়ে লিখি, -2.5 যাচ্ছে। ঠিক আছে, তোমার -2.5 যাচ্ছে। যদি এই সেম জিনিস তুমি 10টার জায়গায় ধরো তুমি 9টা ভুল করলা, একটা ঠিক হইলো, 9টা ভুল করলা, একটা ঠিক হইলো, এই একটা ঠিক হওয়ার কারণে, 9টা ভুল হওয়ার কারণে তোমার মার্ক মাইনাস যাবে হচ্ছে 0.125 এর মতো, 0.125 এর মতো। এরপর তুমি যখন, এর চেয়ে বেটার কি হইতে পারে, তুমি 8টা ভুল করছো, 2টা ঠিক করছো, এটাও যদি হয় তুমি 8টা ভুল করছো, 2টা ঠিক করছো, তাতে দেখো তোমার 8টা ভুল করার কারণে 2 মাইনাস যাচ্ছে, আর এদিকে তুমি 2 মার্ক পাইছো, তার মানে তোমার এক্স্যাক্টলি কোনো মার্কই মাইনাস যাচ্ছে না। এটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও, মানে ওয়ার্স্ট কেস সিনারিও তো মাত্র 2টা জায়গা আছে যেখানে তুমি মাইনাস খাইতে পারো, এছাড়া 8টা মানে 10টা জায়গার মধ্যে 8টা আন্দাজে ভুল করো তোমার জন্য সেফ। এবং এই সেফটা একমাত্র তখন, এটা একমাত্র তখন অ্যাপ্লিকেবল যখন তুমি 50-50 চান্সে দাগাবা। তো তুমি যখন এরপর দেখানো শুরু করো, একদম 5টা হইতে 5টা ভুল, 6টা হইতে 4টা ভুল, 4টা হইতে 6টা ভুল, সেই ক্ষেত্রেও তুমি 1.25, 2.75, 3.25 লাইক এরকম খুচরা খুচরা মার্ক কিছু পাইতে থাকবা। আমি একটা জিনিস রিভিল করে দিই, আমি যখন পরীক্ষা দিতে বসছিলাম আমি 72টা শিওর হয়ে দাগাইছিলাম, বাকি 21টা আন্দাজে দাগাইছিলাম। এই 21টার মধ্যে আমার 50% হয়নি, আমার 11টা ভুল গেছিল, 10টা ঠিক হয়েছিল। এই 10টা ঠিক হয় আমি মার্ক পাইছি 10, 11টা ভুল হয় আমার মার্ক মাইনাস গেছে তোমার হচ্ছে কত, তোমার হচ্ছে 0.25, 3.75 আমার মাইনাস গেছিল, 3.75 মাইনাস গেলে কত থাকে, 3.75 মাইনাস গেলে এদিকে থাকে 0.25, এদিকে থাকে তোমার হচ্ছে কত থাকে, 3.25 বলে তোমার হচ্ছে 2.75, তাহলে 2.75 থেকে এখানে আমার থাকে হচ্ছে 7.25, এখান থেকে 7.25। তো দেখো আমি 11টা ভুল করছি, 10টা কারেক্ট করছি, তারপর আমার সব মার্ক মাইরা এটা আমার হাতে থাকে 7.25 মার্ক। জাস্ট 21টা 50-50 কোশ্চেন আমি গেস করার কারণে আমি 7.25 মার্ক এক্সট্রা পাইছি, অথবা 50% এর উপরে ভুল গেছে, 72 সাথে 7.25 যোগ হয়ে আমার মার্ক আসছে 79.25, র্যাঙ্ক আসছে 491, চান্স পেয়েছি সলিমুল্লাহ মেডিকেল কলেজে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো এই ক্যালকুলেশন তোমাকে দেখানোর উদ্দেশ্যটা কি, যে এই যে প্রেডিকশন পাওয়ারটা আমি এটা আগে থেকে প্র্যাকটিস করিনি, আমি 50-50 তুমি যেটা আধা আধা কনফিউজ, 2 অপশনে কনফিউজ, এটা যে তাকাইতে হয় এটা আমি জানছি মেডিকেল পরীক্ষার মাত্র 12 না 14 দিন আগে, তোমার আমি জানাইতেছি মেডিকেল পরীক্ষার অলমোস্ট 1 মাস আগে, তুমি এটার উপর আরো আগে থেকে কাজ করতে পারবা। ঠিক আছে, বাসা মডেল টেস্ট দিয়েছো, কোচিং এ মডেল টেস্ট দিয়েছো, অফলাইন অনলাইন যেখানে মডেল টেস্ট দিয়েছো, 50-50 অপশনগুলোকে এখন থেকে দাগা কোশ্চেন করা শুরু করো। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবা, যখন ওগুলাকে দাগায় ওগুলাকে কনফিউজ হয়ে দাগাবা, বাসায় এসে অবশ্যই সেগুলার কারেক্ট অ্যান্সার দেখে নিবা, বাসায় এসে বা হচ্ছে পরীক্ষা শেষে অবশ্যই কারেক্ট অ্যান্সার কি ইনস্ট্যান্ট দেখে নিবা। আমরা খালি যেগুলো ভুল গেছে সেগুলো নিয়ে আলোচনা করি, এই 50 কনফিউশন নিয়ে আলোচনা করি না, যেগুলো আমরা অ্যান্সার খালি রেখেছি সেগুলো নিয়ে আলোচনা করি না। তো ওগুলো নিয়েও ঘাটতে হবে, তাইলে হচ্ছে প্রপার ফুল স্ট্যাক ইমপ্রুভমেন্টটা তুমি পাবা। নেক্সট একটা বোনাস টিপ দিয়ে দিই, যারা হচ্ছে একাধিক জায়গায় আসো, যারা হচ্ছে একাধিক জায়গায় মডেল টেস্ট দিচ্ছ, সেক্ষেত্রে আমি বলবো তুমি যদি অফলাইনে থাকো, একটা অফলাইন বাকিগুলো অনলাইনে থাকো, তুমি মার্কের জন্য ফোকাস দিবা মেইনলি অফলাইনটা, তোমার প্রাইমারি ফোকাস হবে অফলাইনে। যদি তুমি অনলাইনে থাকো, অফলাইনে না থাকো, তাহলে তোমার ফোকাস অফলাইন অনলাইনে হোক, সমস্যা নেই, বাট সেই ক্ষেত্রে তুমি বাসায় এক্সাম দিতে হবে, সেক্ষেত্রে বাসায় হাতে দাগে এক্সাম দিতে হবে। ঠিক আছে, আর অফলাইন যদি তুমি অলরেডি কোথাও মডেল দিয়ে থাকো, তাহলে অফলাইনটা হচ্ছে প্রাইমারি ফোকাস রাখবা, আর অনলাইনটা হচ্ছে সেকেন্ডারি ফোকাস রাখবা। অনলাইনে যা মার্ক আসে আসুক, অনলাইনে তুমি তেমন ফোকাস রাখবা না, তোমার অফলাইনের টার্গেট রাখবা 80+, যেটা তুমি প্রাইমারি ধরছো, আর যেটা সেকেন্ডারি ধরছো ওইটা টার্গেট রাখবা 70+। যদি এই টার্গেটও ফিল আপ করতে পারো, যদি এই টার্গেট তোমার এখন থেকে ফিল আপ থাকে, তুমি আগাইতে থাকো। এবং আরেকটা কথা বলি, র্যাঙ্ক ওভার মার্কস,
অনেক সময় পরীক্ষা এত টাফ হবে দেখবা যে সবসময় 199.75 মানে আমি বলতেছি, আমি একবার এমন দেখছিলাম, মানে ও হচ্ছে মার্ক চোরামি করে ইনপুট দিতে 99.75 ইনপুট দিয়েছিল, একবার এক জায়গায় দেখছিলাম, আমি যা রিভিল না করি। তো যাই হোক, তো তুমি ধরো 198.75, তারপর হচ্ছে 97.5 এরকম মার্ক যেখানে হাইয়েস্ট আসে, সেই রকম পরীক্ষায় তুমি পাইতেছো হচ্ছে 75 থেকে 80, দ্যাটস এ ফ্যাক্ট। আরেকটা পরীক্ষা হচ্ছে ওখানে হাইয়েস্টই উঠছে 82, তুমি পাইছো হচ্ছে 68। তোমার কাছে 68 এখন বলছে হ্যাঁ হ্যাঁ ভাই আমি তো জীবনে এত খারাপ মার্ক পাই না, আমি এত খারাপ কেমনে করলাম, কিন্তু ওইখানে হাইয়েস্টই উঠছে 68। তুমি এই সব জায়গায় মার্ক না দেখে তোমার র্যাঙ্কটা দেখো, যে ওই জায়গায় তুমি তোমার র্যাঙ্কে আসো কিনা। তুমি সবসময় টপ 1000 দেখো, তুমি দেখো যে তুমি টপ 1000 আসো কিনা, তুমি টপ 2000 দেখো, তুমি দেখো তুমি টপ 2000 আসো কিনা, তুমি তোমার র্যাঙ্ক হোল্ড করতে পারছো কিনা। পরীক্ষার ডিফিকাল্টি একদিন এক এক রকম হইতেই পারে, পরীক্ষার কোয়েশ্চেন এক একবার এক এক রকম রেঞ্জের হইতেই পারে। সো তুমি শুধু নিজে মার্ক না, মার্কের সাথে তুমি তোমার র্যাঙ্কটাও দেখো। তুমি ধরো এমন পাইছো, এবার এমন হয়েছে আমি পাইছি 93, 100তে পাইছি 93, আমার র্যাঙ্ক আসছে 1200 সামথিং, আমার র্যাঙ্ক আসছে 1200 সামথিং। আর আরেকবার আমি এক পরীক্ষায় পাইছিলাম, জিকে ইংলিশ পরীক্ষায় খুব সম্ভবত আমি পাইছিলাম 63, ওইবার আমার র্যাঙ্ক আসছে 500 সামথিং। আমি ওইবার বুঝছি কোশ্চেন এত কঠিন হয়েছে যে প্রথম 500 জনের মধ্যে আমার র্যাঙ্ক চলে আসে 63 পাওয়া, ওইবার কোশ্চেন এত কঠিন হয়েছে। আর এখানে 93 পাইছে, বাট আমার র্যাঙ্ক আছে 1200 প্লাস, মানে কত স্টুডেন্ট ভালো পাইছে। সো র্যাঙ্ক অলওয়েজ ম্যাটার্স, র্যাঙ্ক অলওয়েজ ম্যাটার্স। তুমি মার্ক দেখতেছো ঠিক আছে, বাট কখনো মার্ক খারাপ আসলে একদম মাথায় হাত দিয়ে বসে যাও না, মাঝে মধ্যে র্যাঙ্কও ব্যাপার হয়। আর যদি দেখো যে তোমার মার্ক আর র্যাঙ্ক দুইটাই পিছিয়ে গেছে, দেন দেয়ার ইজ অফকোর্স সামথিং টু ইমপ্রুভ। ওকে, তো ওভাবে তোমাকে বুঝে মেন্টাল প্রিপারেশন রেখে অ্যাপ্রোচ নিয়ে আগাইতে হবে, এবং এই প্র্যাকটিস এখন থেকে শুরু করতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কিভাবে অ্যাপ্রোচ নিবা, পরীক্ষার জন্য কোশ্চেনটা কিভাবে এনকাউন্টার করবা, পরীক্ষার সময় তুমি তোমার মেন্টাল স্টেট কেমন রাখবা, তুমি কিভাবে কি আগাবা, এই সব কিছু এখন থেকে নিজের মতো করে চিন্তা করা শুরু করো, প্ল্যান করা শুরু করো, এবং সেগুলোকে ফাইনাল মডেল টেস্টে ইমপ্লিমেন্ট করা শুরু করে। এটাকে পাইলট টেস্টিং বলি আমি, পাইলট টেস্টিং করা শুরু করো, ঠিক আছে? তো আস্তে আস্তে পাইলট টেস্টিং করতে 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 যখন তোমার মোটামুটি একটা ধাঁচ দ্বারা যাবে যে হ্যাঁ আমি এইভাবে আগাইলে, এইভাবে কোশ্চেনটা কনভে করলে 1 ঘন্টা 5 মিনিট বা 1 ঘন্টা 10 মিনিট আমি পুরো কোশ্চেনটা খুব সুন্দরভাবে গুছিয়ে গোছু করতে পারি এবং আমি আমার বেস্ট আউটপুটটা নিয়ে আসতে পারি, গো ফর ইট। অ্যাপ্রোচ মেন্টাল প্রিপারেশন নিয়েও আমি আলাদা কথা বলবো, বাট মোটামুটি পুরা মডেল টেস্টের বেস্ট আউটপুট কীভাবে তোলা যায় সেই সব কিছু আমি আজকে ভিডিওতে বর্ণনা করে দিছি। আশা করি ভিডিওটা দেখে তোমরা উপকৃত হয়েছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমরা উপকৃত হয়েছো কিনা, এবং একই সাথে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, সেটাও কমেন্ট বক্সে জানা দিও, আমি ইনশাল্লাহ রিপ্লাই করবো। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো গাইডলাইন নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।